ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুলের সময়, এই সময়ে আমরা আমাদের 24-এর ভাইরা যারা শহীদ হয়েছেন, বোনেরা, তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা তাদেরকে যাদের জান্নাতের সর্বোচ্চ মাকামে স্থান দান করেন। আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করব। সাথে সাথে শাপলা যারা শহীদ হয়েছেন, শাপলা শহীদরা হয়তো বাংলাদেশের মেইন স্ট্রিম পলিটিক্সে এখনো কেউ ওইভাবে কথাগুলো বলে না। বাংলাদেশে দুটো সংকট হয়েছে, একটা হলো সার্বভৌমত্ব সংকট আর একটা হলো ইসলামিক সংকট। আমাদের দিল্লির যে আধিপত্যবাদ, তারা এই দুইটা জায়গাগুলো আমাদেরকে আঘাত করার চেষ্টা করে। একটা হলো বাংলাদেশের সার্বভৌমত্ব তারা রাখতে চায় না, আর একটা হলো এখানে তারা ইসলামকে মেনে নিতে চায় না। ফলত এই দুইটা শক্তির জন্য তারা যে কোনো মূল্যে আমাদের উপরে নিষ্পৃহ নির্যাতন সবসময় চালিয়ে থাকে। আর আমরাও প্রস্তুত আছি আল্লাহ তাআলার উপর ভরসা করে 18 কোটি মানুষ শহীদ হওয়ার জন্য। কিন্তু আমরা মর্যাদার প্রশ্নে, ইসলামের প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে কোন আধিপত্যবাদের কাছে মাথা নত করব না ইনশাআল্লাহ। শাপলাতে যারা শহীদ হয়েছিলেন, সেই শহীদ ইসলামের রক্ষার জন্য শহীদ হয়েছিলেন। নট অনলি ইসলাম রক্ষা, তারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য শহীদ হয়েছিলেন। বাংলাদেশের মাটি মানুষকে ভালোবেসেছিলেন। এখানে আমাদের যারা কওমি মাদ্রাসাতে পড়াশোনা করেন, অনেকে বলা হয়ে থাকে যে ওনারা মেইন স্ট্রিমে আসতে পারে না। এটাও একটা শিক্ষা ব্যবস্থা, যে শিক্ষা ব্যবস্থার কারণে আজকে এই ব্রিটিশ উপনিবেশের পরে উপমহাদেশের মুসলমানদের ঈমান, আখলাক, তাসবিয়াহ, তরকাত সবকিছু হলো এই উপমহাদেশে টিকে আছে এই শিক্ষা ব্যবস্থার কারণে। ফলে এই শিক্ষা ব্যবস্থাকে আপনি দেখতে পারেন না পারেন, এটা ইতিহাসে একটা যুগান্তকারী ভূমিকা পালন করে নিয়েছে, ভবিষ্যতেও রাখবে। হয়তো এই আন্দোলন থেকে বিশ্বব্যাপী একটি শান্তির সুমহান বাতাস ভবিষ্যতে পুরা বিশ্ববাসী প্রত্যক্ষ করবে, সে আশা আমরা রাখি। আজকে কয়েকটা স্পেসিফিক কথা বলবো। প্রথমত, আমি ঢাকা 18তে যে ইলেকশন করেছিলাম, সেখানে আমাদের ঢাকা 8-এ সেখানে একজন আমার সহযোদ্ধা মির্জা আব্বাস সাহেব অসুস্থ হয়েছেন, তো উনি হসপিটালে ভর্তি আছেন। আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুক, সেই প্রার্থনা আমি করি আল্লাহ তাআলার কাছে। এবং সেটা যেটা হাদিসে এসেছে, মনে হয় আমি যদি ভুল না করে থাকি, তোমরা অসুস্থতার পূর্বে সুস্থতাকে নিয়ামত মনে করো এবং যৌবনকে হলো নিয়ামত মনে করো বৃদ্ধ হওয়ার পূর্বে। এই দুইটাই হলো আমাদের গুরুত্বপূর্ণ সময়। যখন আমরা সুস্থ আছি, আমরা যুবক যারা, আমাদের এখনই যুদ্ধ যাবার সময়। তো আজকে যেটা পার্লামেন্টে হয়েছে, এটা হলো তারেক রহমানের হাত ধরে বাংলাদেশে আবারই আওয়ামী লীগের কনস্টিটিউশনাল এবং লেজিটিমেট ওয়েতে পার্লামেন্টারি সেশনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পুনর্বাসনের সূচনা হয়েছে। এটা শহীদ জিয়াউর রহমানের একটা ছেলের হাত দিয়ে, বেগম জিয়ার ছেলের হাত দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন শুরু হবে। এটা আমাদের কল্পনা ছিল না, কিন্তু ওটা উনি করে দেখিয়েছেন, সাহস দেখিয়েছেন। কারণ ওনার মাথাটা উনি দিল্লির কাছে নত করেছেন, এই জন্য হলো আজকে এই অবস্থা হয়েছে। এই জন্য আমরা ওনাকে আহ্বান জানাবো যে দিল্লির যে আধিপত্যবাদ, সেটা থেকে বের হয়ে আসেন, মার্কিন আধিপত্যবাদ থেকে বের হয়ে আসেন। বাংলাদেশে অসংখ্য মানুষ আছে যারা বাংলাদেশের জন্য ফাইট করতে রাজি আছে। আপনি যদি তাদের কাছে গিয়ে আত্মসমর্পণ করেন, তাহলে বাংলাদেশের মানুষ আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে। আজকে সালাউদ্দিন সাহেব বললেন যে অভ্যুত্থানের পরে চুপ্পুর কাছে যারা উপদেষ্টা ছিল তারা কেন শপথ নিয়েছিল। সেই সময় আমরা কিন্তু চাইনি, শুধু একমাত্র বিএনপির কারণে। আমি প্রত্যেকটা পলিটিক্যাল পার্টির দরজায় নক করেছিলাম। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। আমি মির্জা ফখরুল থেকে শুরু করে জামায়াত ইসলামী প্রত্যেকটা ইসলামিক আন্দোলন থেকে প্রত্যেক রাজনৈতিক দলের কাছে গিয়েছিলাম এই চুপ্পুর পদত্যাগের দাবিতে। আমরা মাঠে আন্দোলনরত ছিলাম। তা আজকে একটা ইনফরমেশন দিব, যেই সময়ে বঙ্গভবনে চুপ্পুর পদত্যাগের দাবিতে আন্দোলন হচ্ছিল, সেই সময় যিনি বর্তমান আর্মি প্রধান ওয়াকার সাহেব, উনিও আমাদের কাছে সময় চেয়েছিলেন যে আমাকে একটু সময় দেয়, আমি দেশে এসে এটার একটা বিহিত ব্যবস্থা করব। তো সেই সময় আমরা ধৈর্য ধারণ করেছিলাম রাষ্ট্রের স্ট্যাবিলিটির জন্য। বিএনপিও বলেছে একটু সময় নেওয়া প্রয়োজন, পরবর্তীতে এইসব আওয়ামী লীগের যেগুলো লেসপেন্সার আছে অটোমেটিক বিদায় হয়ে যাবে। কিন্তু আজকে আমরা দেখলাম যারা আওয়ামী লীগের লেসপেন্সার আছে তাদেরকে ক্ষমতার মোহে তারা অন্ধ হয়ে তাদেরকে হলো তারা তাদের ঘাড়ে তুলে নিয়েছে। এই জন্য আমি বলি যে সংসদটা অদ্ভুত এক রকমের সংসদ হয়েছে। রাষ্ট্রপতি হলো আওয়ামী লীগের,
তারপরে হলো প্রধানমন্ত্রী হলো বিএনপি, আর বিরোধী দলীয় নেতা হলো জামায়াতের। অর্থাৎ এই খিচুড়ির মধ্যে সবই কিছু রাখা হয়েছে। তো যেই খিচুড়ির মধ্যে আসলে আওয়ামী লীগ থাকবো, সেই খিচুড়ি আসলে বাংলাদেশের মানুষ খাবে না, এটা আমাদের স্পষ্ট বার্তা। এখন ওনারা যদি এটা সংসদে সমাধান না করতে পারে, তাহলে এটা হয়তো আমাদের রাজপথে ফায়সালা করতে হবে। তখন যদি আমরা বঙ্গভবনের সামনে যাই, তখন আমাদেরকে বাবারা এটা বলবেন না যে তোমরা কেন বঙ্গভবনের সামনে আসছো। তখন আমাদের এই প্রটেস্টকে আপনারা মব বলে বা অন্য কোনো কিছু বলে আখ্যা দিবেন না। আপনারা যদি মনে করেন যে নির্বাচনের মাধ্যমে ইঞ্জিনিয়ারিং করে আপনারা ভারতের টিকিট নিয়ে আপনারা এখানে সংসদ ভবন দখল করেছেন গুন্ডা মাস্তান চাঁদাবাজদের নিয়ে, এবং বাংলাদেশের মানুষকে আপনারা গ্রিন কার্ড পেয়ে গিয়েছেন, এটা আপনাদের ভুল ধারণা। এবং যেই দল আপনার মেরুদণ্ড ভেঙেছে, যেই দল আপনার মাঝে হত্যা করেছে, সেই দলেরই আপনি আজকে বৈধতা উৎপাদন করতে, অফিস করতে আপনি সর্বাগ্রে ভূমিকা পালন করেছেন। এটা জাতির সাথে ডিরেক্ট একটা গাদ্দারি। আমরা এটা এক্সপেক্ট করি নাই। আমরা তরুণ প্রজন্ম হতাশ, আলেম ওলামারা হতাশ, এবং যারা বাংলাদেশের নাগরিকরা রয়েছে, এটা কখনোই আপনাদের থেকে আমরা আশা করি নাই। এই যে কনস্টিটিউশন, সংবিধান বেগম জিয়াও বলেছিল যে আওয়ামী লীগের এই সংবিধান, মুজিবের এই সংবিধান, ভারতীয় এই সংবিধান আমরা আসলে ছুঁড়ে ফেলে দিব। এখন বেগম খালেদা জিয়া এটা ছুঁড়ে ফেলে দিয়েছে, আর তারেক জিয়া হলো এটা গিয়ে বগল দাবা করেছে যে না মা আমি এটা রক্ষা করব। আচ্ছা, অর্থাৎ মা একদিকে বলেছেন, ছেলে হলো এটাকে রক্ষা করতে গিয়েছে। এটা হলো আসলে ওই যে বলে না যে মা একটার জন্য আন্দোলন করেছেন আর ছেলে হলো বিরোধী পক্ষে হলো যোগ দিয়েছেন। এখন হলো যেটা উনি করেছেন, এটা আসলে বাংলাদেশের মানুষের সাথে ঠিক করেন নাই। আমরা আশা করব প্রধানমন্ত্রী উনি যেই হোক না কোনো, ওনাকে অ্যাকাউন্টেবিলিটি এবং রেসপন্সিবিলিটির জায়গায় আসতে হবে। অনেকে বলেন যে তোমরা কথাবার্তা বন্ধ করে দাও। আমরা বলবো যে কথাবার্তা তো আল্লাহ যেহেতু মুখ দিয়েছে, জবান দিয়েছে, তুমি কথাবার্তা কেড়ে নেওয়ার তোমাকে অধিকার কে দিয়েছে? সংবিধান আমাকে অধিকার দিয়েছে। যতদিন আমরা বেঁচে থাকি ততদিন কথা বলে যাব, কারণ কথাটাই তো ইম্পর্টেন্ট। কারণ এই কথা বলারই তো রাইটসটুকু আমাদের আছে, বাকি সবটুকু তো কেড়ে নিয়েছেন ভারতের বিভিন্ন আধিপত্যবাদ শক্তির মাধ্যমে। এই জন্য সেনাবাহিনী থেকে শুরু করে সিভিল সোসাইটি যারা আজকে সম্মতি উৎপাদন করছেন আওয়ামী লীগের পক্ষে, আপনারা যদি এটা করতেই থাকবেন, তাহলে ভবিষ্যৎ যে পরিস্থিতি, সেই পরিস্থিতি হলো বাংলাদেশকে আপনারা একটা আফগানিস্তানের মতন যুদ্ধ বিধ্বস্ত দেশের দিকে নিয়ে যাচ্ছেন।